মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে রোদ জল ঝড় আগুনের প্রচণ্ড তাপের মধ্যে রান্না বান্না বাড়ির সমস্ত কাজকর্ম করেও ভালোবেসে সংসারটাকে আগলে রাখতে পেরেছি। এখন যেমন রোদের তাপ, সঙ্গে তার গরমটাও কিন্তু প্রচুর। সূর্যের এই প্রখর রোদের মধ্যে কিন্তু আমি কলপাড়ের কাচা ধোয়া করতে বসে গিয়েছি। আর প্রত্যেকটা সংসারে কাচা ধোয়া এই পর্বটা কিন্তু অতি অবশ্যই প্রতিদিনই লেগে থাকে। ঠিক সেই রকম আমার সংসারেও জানো তো, মানে যতই ভাবি কাচা ধোয়া করবো না, আজ বেশি কাচলাম, আজ এটা করব না, তো কাচা ধোয়াটা থাকবেই। আর জামা কাপড় তো গরমকালের দিনে একটু বেশিই হয়, কেন ঘাম দেয়, আর ঘামের জামা কাপড় কোনোভাবেই রাখতে ইচ্ছে করে না। তো তাই দেখো সমস্ত জামা কাপড় নিয়ে এই রোদের মধ্যে বসে গিয়েছি। যত দিন যায় মানুষের না অভ্যেস পাল্টে যায়, তো একটু মানুষ সুখী হয়ে যায়। ঠিক সেই রকম আমিও গো, আগে যতটা রোদে জলে কাজ করতে পারতাম, আর এখন কিন্তু সেইভাবে সহ্য ক্ষমতা হয়তো নেই, বা মনের ইচ্ছেটা অনেকটাই কমে গিয়েছে। তো কমলেও কাজ কিন্তু কমে না, কাজ কাজের জায়গায় ঠিকই থাকে। তাই দেখো, রোদ লাগুক আর যাই লাগুক, সংসারকে যেহেতু ভালোবাসি, তাই সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে। আর এটা না করলে আমার নিজেরই শান্তি নেই, নিজের বাড়িরই কিন্তু শান্তি নেই। তাই রোদের মধ্যেও সমস্ত জামা কাপড়গুলো নিয়ে বসে কাচা ধোয়া করব। তাই সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তারপর বাড়ির টুকটাক কাজগুলো ভেতরে করে নিয়েছি। আর এখন চলে এসেছি জামা কাপড় কাচবো বলে জল ধরতে। জল ধরা কাচা ধোয়া এই দুটো ব্যাপার আমি যতটুকু পারি একসঙ্গেই করার চেষ্টা করি। এতে করে কি বলতো, মেশিনটা একবারেই চলবে আর দুবারের খরচটা হবে না। তো সকালবেলায় একটু জলটা ধরে নিলেও জলটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়। আর জলটা মানে এতটাই ঠান্ডা থাকে না, সকাল থেকে ভরে নিলে যেমন ট্যাঙ্কিটাও ভর্তি থাকে, আর খাবার জলেরও অসুবিধে হয় না। তো কখন কি ঝড় জল হবে এই বৈশাখ মাসের দিনে, না বৈশাখ না, এখন জ্যৈষ্ঠী মাস হয়ে গেছে, আসলে বাংলা মাসগুলো ঠিকঠাক মনে থাকে না। তো তাই দেখো জলটা ধরে নিচ্ছি। আর ঘুম থেকে উঠলেই তো এই কলপাড়টাই রোদ থাকে, তো কি করব, সব দিন তো আর টাইম মেনটেন করে যে আগে কাঁচা ধোয়া করব এটা কিন্তু হয় না। এখন জলটা ধরে আমি কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওই যে এক বালতি ভিজিয়েছিলাম, তারপর জানো তো বাড়ির মধ্যে যখন ঝাঁটপাটগুলো দিলাম, চারিদিক গোছালাম, আরও কিছু কাঁচা ধোয়ার কাপড় বেরিয়েছে, তো সেগুলো ওইদিকে ভিজিয়ে রেখেছি। এইগুলো সব কাজের শেষে গুছিয়ে তখন এই কাপড়গুলো কাচবো, তাই যেগুলো আগে ভিজিয়েছি সেগুলোই কেচে নিচ্ছি। তো অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করলাম। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো সেই সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে আছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কাঁচা ধোয়া করতে না একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছি। আর এই চুলগুলো এত ঘাম দেয় না, চুলগুলো কোনো সময় ছাড়া যায় না, তারপরে আবার রোদের মধ্যে কাঁচা ধোয়া। তো কাঁচা ধোয়া করে এসে একটু ফ্যানের নিচে বসে গেলাম। এতে কি হলো, ছেলেকে একটু পড়ানোও যাবে আর নিজেও একটু ঠান্ডা বাতাস খাবো। তো দেখো ছেলের একটা পড়া হয়ে গিয়েছিল, আর সেই পড়াটাই ধরে নিচ্ছি। এরকমই জানো তো, যে দুটো কাজ একসঙ্গে হবে এই সুযোগগুলো আমি সবসময় বের করি। যে একটু নিজেরও হয়তো কিছু বিশ্রাম হলো, বা একটু গরমের মধ্যে ফ্যানের নিচে বসা হলো, ছেলেকে পড়ানো হলো, বা অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে যদি দুটো কাজ একসঙ্গে একটা টাইমে হয়, এটা হলে আমাদের সংসারে কিন্তু অনেকটাই সময় সাশ্রয় হবে, আর কাজগুলো গুছিয়ে হবে। তো ছেলেকে পড়া ধরে নিয়েছি, আর ছেলের প্রায় অনেকটাই পড়া হয়ে গিয়েছিল। এখন ওকে বললাম যে অন্য রুমে পড়তে, আর ও চলে গেল অন্য রুমে পড়তে। তো সেই সুযোগে আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানা গোছগাছ করে ছেলেকে ডেকে দিলাম, ও চলে এলো আমাদের রুমে। তো কেন বলো তো, আমার রুমেই সবসময় ওকে পড়তে হয়। আসলে আমাদের না অন্য রুমগুলো একদম ভালো আলো নেই, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের ঘরগুলোর চারিপাশে এত গাছপালা আর কাকিমাদের বাড়ির দেওয়ালগুলো, যার জন্য আলো ঠিকঠাক থাকে না।
আর ঘরগুলো বড়, সেই জন্য লাইটের জ্যোতিগুলোও খুব কম। তো তারপর ছেলে চলে এলো রুমে পড়তে, আর খাওয়া দাওয়া তো করতেই হবে একটু পরে, সেই জন্য আলুও ভেজে নিয়েছি। এখন যেহেতু সমস্ত কাজকর্মগুলো করা হয়ে গেছে, তাই চলে এসেছি ভাত বসাতে। ভাত বসিয়ে দেখছি যে আজকে তো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছিল, যেগুলো আমি বাছতে একদমই ভুলে গিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে চিংড়ি মাছগুলো বাছতে এসেছি, আর দেখো বাছতে বাছতেই ঘটলো অঘটন। একটা চিংড়ি মাছের সুর এমনভাবে হাতে ফুটলো, পুরো রক্ত বেরিয়ে গেছে, যেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। কিন্তু কি করব, রক্ত বেরোলেও তো চিংড়ি মাছগুলো কাটতেই হবে, এগুলো তো আর ফেলেও দেওয়া যাবে না, বা অন্য যে কেউ করবে সেরকমও আমি আশা করতে পারি না। আর নিজের কাজ না নিজে করতেই ভালোবাসি। আর জীবনে চলার পথে এরকম ছোটোখাটো যদি দুর্ঘটনা ঘটে থাকে, এগুলো মেনে নিতেই হয়, তবেই কিন্তু আমরা এগোতে পারবো। আগে যেমন মাছ কাটতে খুব অসুবিধে হতো, ভয় হতো, এখন আস্তে আস্তে শিখে গিয়েছি। সংসারের চাপে, সংসারের দায়িত্বে, আর সবথেকে বড় হলো সংসারকে ভালোবেসে না কোনো পরিস্থিতি আমাদের কাছে জটিল হয়ে দাঁড়ায় না। তো শেষ পর্যন্ত সমস্ত চিংড়ি মাছের ভালো করে সুরগুলো কেটে নিয়েছি বটিনে, আর ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে দেখো কড়াটা বেশ গরম হয়ে গিয়েছিল বলে চিংড়ি মাছগুলো দিতেই সঙ্গে সঙ্গে কী রকম ধোঁয়া উঠলো। এতটা ধোঁয়া উঠেছিল না, মানে সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথমে তো আমি ভেবেছিলাম যে হয়তো আগুনেই জ্বলে যাবে। তো যাই হোক, কাঠটা একটু বের করে নিতে দেখো সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলো কী সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, কাজকর্ম করা আলাদা বিষয়, কিন্তু উনুনে রান্না করা এটাও কিন্তু বেশ কষ্টের। এক তো গরম, এই এত গরমের মধ্যে রান্না, তারপরে আবার উনুনে কখন কোনটা জাল কম বেশি লাগবে। তো দেখো চিংড়ি মাছের যে কাঠটা দেওয়া ছিল ওটা যদি থাকতো না, চিংড়ি মাছগুলো পুরো পুড়ে যেত। তাই ওটা বের করে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে তো শেয়ার করাই হয়নি, আজ আমি তরকারি করছি চিংড়ি আলুর পোস্ত। চিংড়ি আলু পোস্ত খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। অনেকের আবার চিংড়ি মাছে অ্যালার্জিও থাকে, আর আমারও না আগে ছিল যে চিংড়ি মাছে খুব চুলকানি হতো, গায়ে হাতে অ্যালার্জি বেরিয়ে যেত, তবে বর্তমানে নেই। তো জানি না, কখনো কখনো বেরিয়ে যায়, কখনো বেরোয়নি, তবে এই কয়েকবারই দেখলাম, মানে বেশ কিছু বছর দেখছি কোনো অসুবিধা নেই। এর মধ্যে হঠাৎ করে একটা দমকা ঝড় এলো, যার জন্য উনুনটা পুরো নিভে গিয়েছিল। আর নিভে গিয়েছিল প্রায় 3-4 মিনিট ধরে ফুঁক ফুঁক দিয়ে, তারপর আমি জ্বালতে পারলাম। আমি রান্না করার আগে সমস্ত মশলাগুলো ভালো করে দেখে নিই যে কৌটোতে আছে না নেই। তো যাই হোক, আজকে কিন্তু দেখা হয়নি। আর জানো তো, প্রত্যেকটা সংসারে সব থেকে বেশি শেষ হয় কিন্তু মশলার মধ্যে এই হলুদটা। হলুদটা এমন কোনো তরকারি নেই যেটাই দেওয়া হয়নি, তো হলুদটাই সবচেয়ে বেশি শেষ হয়। আমার ক্ষেত্রে অন্তত এটাই বেশি শেষ হয়। আর যখন একটু অল্প থাকে না, কারণ হলুদ একদমই শেষ করতে নেই, হলুদকে শুভ বলা হয়, তাই একেবারে যখন খুব অল্প থাকে তখনই আমি আরেকটা হলুদ ঢেলে নিই কৌটোর মধ্যে। তো দেখো হলুদ প্যাকেটের হলুদটা ঢেলে কৌটোটা ভরিয়ে নিলাম। এদিকে চিংড়ি আলুর পোস্তটা প্রায় হয়ে এসেছে, তখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। একটু চিংড়িটা আগে দিয়ে ফুটিয়ে নিলে চিংড়ি মাছের গন্ধটা বেশ সুন্দর পোস্তর মধ্যে থাকে। পোস্ত চিংড়ি মাছ এই দুটো একসঙ্গে সামঞ্জস্য করে যখন গন্ধটা ওঠে চিংড়ি পোস্তর, তখন কিন্তু দুর্দান্ত লাগে। আর এটার মধ্যে কিন্তু আমি হাবিজাবি কিচ্ছু দিইনি, প্লেন পোস্ত যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই করেছি।
আজকে বাগানে গিয়ে এই লঙ্কাগুলো তুলে এনেছি। অনেক দিন হয়ে গেল না আমাদের লঙ্কাই কিনতে হয়নি, কত লঙ্কা। তো ভাবছি এরপর থেকে যেন তো লঙ্কা চাষ করাই সবচেয়ে ভালো। সারা বছর এত লঙ্কা হয়, মনে হয় কোনো গাছেই এত ফল হয় না। চিংড়ি পোস্তটাও প্রায় শুকনো হয়ে এসছে, তাই ওটা নামিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই জায়গাটায় রান্না করতে গেলে এক দুবার গরমের তাপটা খুব বেশি আসে, বা যখন নিভে যায় তখন খুব কষ্ট হয় যদি না জ্বলে উনুন। কিন্তু এর মধ্যেও একটা খুব ভালো জিনিস থাকে, যে আমি যে জায়গাটায় বসেছি এখানে কিন্তু চারিপাশ থেকে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসে। যখনই যা বাতাস দেবে সেই বাতাসটা আমার গায়ে এসে লাগে, তাই গরম তাপটাও খুব কম হয়। আর ভালোবেসে রান্নাটা করি উনুনে, তাই বেশি কষ্ট হয় না। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এখন খাবার বাড়তে বসে গিয়েছি। আমরা যতই রোদ জল ঝড়ে কাজ করি না কেন, যতই কষ্ট হোক না কেন, সংসারের প্রতি ভালোবাসা থেকে একটা আনন্দ সুখের মুহূর্তের জন্য না আমাদের কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। এখন বিকেল হয়ে গেছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই দেখো এই কুমড়োর পাতাগুলো এত সুন্দর দেখতে লাগছে। আমি বাইরে বেরিয়ে এসেছি, সারাদিনের সব কষ্ট কিন্তু এখানেই দূর হয়ে যায়, এই যে এক আনন্দ। আর ওদিকে কিন্তু ছেলে গেটের বাইরে চলে গেছে, তো ওকেও ডাকছি। তো সংসারে সবাইকে ভালোবেসে দেখবে, সারাদিন যতই কষ্ট করো তাদের প্রতি একটা ভালোবাসা থাকে, সেই ভালোবাসাই সব কষ্ট দূর হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই সবাই পাশে থাকবে। তো চলো আজ এখানেই